আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো সবাই? আমি সেলিনা পারভিন, সহকারী শিক্ষক, আজগড়া উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আজ আমি তোমাদেরকে রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক সমীকরণ এটা বিবরণ দিতে গেলে আসলে রাসায়নিক বিক্রিয়া বিবরণ দিতে গেলে রাসায়নিক সমীকরণ সম্পর্কে আসলে জানতে হবে। তো রাসায়নিক সমীকরণের দুটি অংশ থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়ার ফলে উৎপাদিত যে পদার্থ সেটা। তো বিক্রিয়ার আগে যে পরমাণুর সংখ্যা আর বিক্রিয়ার পরে উৎপন্ন পরমাণুর সংখ্যা কিন্তু একই থাকে। তো বিক্রিয়ক পদার্থ একাধিক হতে পারে। তো একাধিক বিক্রিয়ক পদার্থ দ্বারা নতুন ধর্ম বিশিষ্ট একটা নতুন যৌগ গঠিত হয় বিক্রিয়ার ফলে। তো এইটা বিভিন্ন প্রতীক, সংকেত, তারপরে হচ্ছে বিভিন্ন চিহ্ন ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লেখা হয়। চিহ্ন বলতে সমান চিহ্ন, তীর চিহ্ন, হ্যাঁ, যেমন হচ্ছে প্রতীক। রাসায়নিক সমীকরণ লেখার জন্য প্রতীক, সংকেত, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, তারপরে যোগ চিহ্ন। এই চিহ্নগুলো ব্যবহার করে একটা সমীকরণ তৈরি করা হয়ে থাকে, লেখা হয়ে থাকে। তো সমীকরণে কিন্তু সমান চিহ্ন যদি দেওয়া হয় সেক্ষেত্রে সমতা বিধান করতে হয়, আর তীর চিহ্ন দিলে সমতা বিধান না করলেও সমস্যা নেই। তবে সমান চিহ্ন দিলে অবশ্যই তোমাকে সমতা বিধান করতেই হবে। আর যদি বিক্রিয়ক পদার্থ একাধিক হয় সেক্ষেত্রে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ যদি একাধিক হয় সেক্ষেত্রেও যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়ার ফলে উৎপন্ন যে তোমার সমান চিহ্নর আগে বাম পাশে যে যতগুলো পরমাণু থাকে আর উৎপন্ন পদার্থটা নতুন হলেও পরমাণুর সংখ্যা একই থাকবে। তো আমি তোমাদেরকে একটা দেখাই, সালফার এবং অক্সিজেন। দেখো, সালফার প্লাস কি অক্সিজেন, হ্যাঁ, সালফার আর অক্সিজেন মিলে কি হয়? সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে এটা কি সালফার, আর এখানে যেহেতু বিক্রিয়ক পদার্থ দুইটা আছে সেজন্য যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এখানে প্রতীক ব্যবহার করেছি, সংকেত ব্যবহার করেছি, চিহ্ন ব্যবহার করেছি, আর হচ্ছে উৎপন্ন হয়েছে একটি সালফার ডাই অক্সাইড। পরমাণুর সংখ্যা আমি বলেছি সমতার ক্ষেত্রে। দেখো, উৎপাদক যে পদার্থ মানে বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা আছে একটা, দুইটা, কটা হলো? তিনটা। এখানে দুটা, একটা, তিনটা, তাহলে একই আছে, তাই তো? আমরা দেখি আরও আছে, জিঙ্কের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, জিঙ্ক যোগ H2SO4, হ্যাঁ, সেই ক্ষেত্রে কী কী তৈরি হবে? এই জিঙ্ক কিন্তু সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট, হ্যাঁ, জিঙ্ক সালফেট হচ্ছে তৈরি হলো নতুন যৌগ, আর হচ্ছে হাইড্রোজেন তৈরি হবে। যেহেতু এখানে একাধিক আছে সেজন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করেছি, হাইড্রোজেন এবং জিঙ্ক সালফেট, হ্যাঁ, এই দুইটা জিনিস তৈরি হয়েছে। এভাবে আসলে রাসায়নিক সমীকরণ লেখা হয়। তো আমরা দেখি যে সমতাকরণটা একটু দেখিয়ে দিই। তোমার হাইড্রোজেন এবং অক্সিজেন, হ্যাঁ, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে সমতাকরণটা এটা আমি দেখিয়ে দিব। বিজ্ঞানা দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইড্রোজেন এবং কি অক্সিজেন, হ্যাঁ,
হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়, H2O। এটা হাইড্রোজেন, অক্সিজেন, পানি। এখন এটাকে আমি সমতা করে দেখাবো, তোমাদেরকে এটা আমি সমতা করে দেখাবো। সমতা করতে গেলে আমার এখানে দেখো হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন কিন্তু এখানে একটা আছে, তাই না? এখানে যেহেতু একটা আছে তো দুইটা দিতে হবে। তা অক্সিজেন দুইটা বানানোর জন্য আমি এখানে 2 লিখেছি। 2 যখনই লিখেছি তখন দেখো হাইড্রোজেন 4টা হয়ে গেছে, তাই আমি এখানেও দিলাম। তাহলে মানে বিক্রিয়ক পদার্থ বাম পাশে তোমার পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন এখানে 4টা, ডান পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4টা, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2টা, আর ডান পাশে অক্সিজেন 2টা হলো, এই যে 2টা, এটার সাথে কোন সম্পর্ক? কেমন? তো এইভাবে কিন্তু আসলে সমতা বিধান করতে হয়, ঠিক আছে? আর এটা আসলে বিক্রিয়ার পরমাণু ধ্বংস বা নতুন কোনো পরমাণু সৃষ্টি হয় না, এটা পুনর্বিন্যাস ঘটে। হ্যাঁ, রাসায়নিক সমীকরণে কি হয়? রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? কোনো পরমাণুর ধ্বংস হয় না, এটা অ্যাকচুয়ালি কি হয়? পুনর্বিন্যাস হয়, পরমাণুর পুনর্বিন্যাস হয়ে থাকে। আর রাসায়নিক বিক্রিয়ায় তোমার সংগঠন, রাসায়নিক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পূর্বাবস্থা। হ্যাঁ, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে পরের অবস্থা। বিক্রিয়াজাত পদার্থ যেটা রাসায়নিক বিক্রিয়া সংগঠনের শেষ বা পরবর্তী অবস্থা, এটা আমি আগেই তোমাদেরকে বলেছি। আর রাসায়নিক বিক্রিয়াকে দুটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে এক অংশে বিক্রিয়ক পদার্থ থাকে, আর একটা অংশে থাকে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ। যেমন আমি দেখিয়ে দিয়েছি, সালফার এবং অক্সিজেন মিলে সালফার ডাই অক্সাইড তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিক্রিয়া, এই যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ দেখালাম, বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কয়েক রকমের হতে পারে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলোচনা করব সংযোজন বিক্রিয়া নিয়ে। সংযোজন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ায় কি ঘটে? সংযোজন বিক্রিয়া আসলে দুটো পদার্থ মিলে একটা তৈরি হবে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখো রাসায়নিক পদার্থ যেগুলো একের অধিক পদার্থ একত্রিত হয়ে নতুন একটা পদার্থ তৈরি হয়। তো সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখানে আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিব যে সংযোজন বিক্রিয়াটা আসলে কেমন হয়। যেমন একাধিক তোমার রাসায়নিক একাধিক পদার্থ হতে হবে, একের অধিক পদার্থ যখন একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন একটা পদার্থ তৈরি হবে, রাসায়নিক পদার্থ তৈরি হবে, সেটাই হবে সংযোজন বিক্রিয়া। নামের সঙ্গে দেখো মিল আছে, দুইটা সংযোগ ঘটিয়ে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে। তো আমরা উদাহরণের সাহায্যে এটা দেখতে পারি। যেমন একটা দেখাই, আয়রন এবং সালফার। এখানে আয়রন সালফাইড তৈরি হয়, আয়রন আছে, আর হচ্ছে সালফার আছে। আয়রন সালফার কি হবে? আয়রন সালফাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আয়রন এবং সালফার মিলে তৈরি হবে ফেরাস সালফাইড। এটা হচ্ছে ফেরাস সালফাইড। এটা ফেরাস সালফাইড তৈরি হয়েছে, এটা হচ্ছে কি? আয়রন। আয়রন, এটা কি? সালফার। এটা হচ্ছে সালফার। হ্যাঁ,
আয়রন সালফার মিলে তৈরি হচ্ছে ফেরাস সালফাইড। এটা সংযোজন বিক্রিয়া। আমরা আরেকটা দেখতে পারি যে জিঙ্ক এবং সালফার, জিঙ্ক এবং সালফার মিলে কি হবে? জিঙ্ক সালফাইড। এটা কি হলো? জিঙ্ক সালফাইড হলো। দেখো দুটো মিলে একটা তৈরি হয়েছে। তো যখনই একের অধিক পদার্থ মিলে একটা সংযোগ সৃষ্টির মাধ্যমে নতুন একটা পদার্থ তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমরা আরও একটা দেখতে পারি অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখাই। অ্যামোনিয়া, হ্যাঁ, NH3 আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা সংযোজন বিক্রিয়া কি দেখেছি? বলেছি যে একের অধিক পদার্থ যখন সংযোগ ঘটে বিক্রিয়া করে একটা নতুন ঘনমিষ্ট নতুন পদার্থ তৈরি হবে, তখন তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। তো আয়রন, এখানে আয়রন এবং সালফার এই দুটো বিক্রিয়া করে একটা আয়রন সালফাইড নামক একটা নতুন যৌগ গঠন করেছে। তারপর দেখো এখানে জিঙ্ক এবং সালফার বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড নামক নতুন একটা পদার্থ তৈরি করেছে। তারপর হচ্ছে এখানে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক নতুন একটা পদার্থ তৈরি করেছে, যৌগ গঠন করেছে। তো এটা হলো তোমার সংযোজন বিক্রিয়া। এবার আমরা দহন বিক্রিয়াটা দেখব। দহন বিক্রিয়া, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা এখন দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দহন বিক্রিয়া কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দহন বিক্রিয়া কিন্তু তাপ প্রয়োগ করতে হবে অক্সিজেনের উপস্থিতিতে। যখন কোনো পদার্থ অক্সিজেনে বাতাসের অক্সিজেনের সাহায্যে দহন ঘটবে, সেই বিক্রিয়াটাই হচ্ছে দহন বিক্রিয়া। তো আমরা দেখতে পাচ্ছি সালফার, হ্যাঁ, এই সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিলে কি হবে? সালফার ডাইঅক্সাইড নামক নতুন পদার্থ তৈরি হবে। এখানে অবশ্যই অক্সিজেনের দহন হতে হবে। দেখো দহন বিক্রিয়ায় কি হচ্ছে? বাতাসের অক্সিজেনের সাহায্যে দহন বিক্রিয়াটা ঘটছে। এখানে সালফারকে কি করছে, আর এখানে কিন্তু কি হবে? আগুন জ্বলতে থাকবে। এটা কিন্তু যতক্ষণ সালফার থাকবে ততক্ষণ জ্বলবে, ঠিক আছে? দহন হতে থাকবে, শিখা সহ জ্বলতে থাকবে। আমরা আরো দেখতে পারি তোমার ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। এটা কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। তো এখানেও দেখো কি হবে? অক্সিজেন পুড়ে তৈরি হবে ম্যাগনেসিয়াম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু জ্বলতে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, Mg এবং O, না কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? আমি সহজটা করে দেখিয়ে দিয়েছি তোমাদের। তো ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখিয়ে দিই। প্রতিস্থাপন বিক্রিয়া করে আজকে দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এখন আমরা শিক্ষার্থীবৃন্দ প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে বিক্রিয়ার
আসলে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপন করে নিজে সেখানে বসে একটা নতুন যৌগ গঠন করে। তাহলে কি বললাম, একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে ওই স্থানে নিজে বসে নতুন যৌগ গঠন করবে, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমি কি বলেছি যে যখন কোনো মৌল অন্য কোনো যৌগ থেকে একটি মৌলকে সরিয়ে দিয়ে নিজে সেখানে বসে নতুন একটা যৌগ গঠন করবে, তখনই সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি একটু দেখিয়ে দিচ্ছি উদাহরণের সাহায্যে। আয়রন এবং কপার সালফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আয়রন কিন্তু জানো, এটা আমি বলেছি যে আয়রনের প্রতীক হচ্ছে Fe, তাই না? আয়রন হচ্ছে কপার সালফেট। আয়রন এর সাথে CuSO। এই আয়রন কি করবে, কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিয়ে নিজে সেখানে বসে কি করবে, একটা নতুন যৌগ গঠন করবে। ঠিক আছে, তুমি নিজে যে এখানে আয়রন কি করবে, কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপন করে নিজে সেখানে বসে আয়রন সালফেট নামক নতুন যৌগ গঠন করবে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বিযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বিযোজন বিক্রিয়া এক্ষেত্রে কি হয় দেখো, যে সকল বিক্রিয়ায় একটি মৌল ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয়, এক্ষেত্রে বিযোজন, মানে একটি যৌগ ভেঙে একাধিক যৌগ উৎপন্ন করবে, তাকে বলা হচ্ছে বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা কি জানলাম, যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ গঠন করবে, তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা দেখি বিযোজন বিক্রিয়ার কিছু উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার একটা নাম আছে জানো তোমরা, এটার নাম হচ্ছে চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে কি হবে, কিসের মাধ্যমে ভাঙবে, তাপের মাধ্যমে ভাঙবে। ভেঙে কিন্তু একাধিক যৌগ গঠন করবে। কি কি, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড কিন্তু চুন, এটাকে চুন বলা হয়, এটাকে চুনা পাথর বলা হয়। তাহলে আমি বিযোজন বলেছিলাম যে যখন একটি যৌগ ভেঙে একাধিক যৌগ গঠন করবে, তখন তাকে বিযোজন বিক্রিয়া বলা হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর ভেঙে ক্যালসিয়াম অক্সাইড বা চুন তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড আসলে গ্যাস তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা আরও দেখাতে পারি কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা ক্যালসিয়াম, এবার দেখাই কপার কার্বনেট। ঠিক আছে, কপার কার্বনেটও আসলে একই রকম হবে, কপার অক্সাইড তৈরি হবে। এখানে এটাকে তাপ দিলে কি হবে, তাপ দিলে কপার অক্সাইড আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর পটাশিয়াম ক্লোরেট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, পটাশিয়াম ক্লোরেট KClO3, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। তো এটাকে তাপ দিলে কি হয়, এটাকে তাপ দিলে ঘটবে পটাশিয়াম ক্লোরাইড, আর কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, আর হচ্ছে অক্সিজেন তৈরি
হবে। তো এটা কি সমতা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটা কিন্তু আসলে সমতা নেই। তোমরা লক্ষ্য করো, এখানে পটাশিয়াম একটা, এখানে একটা, এখানে ক্লোরিন একটা, ক্লোরিন একটা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা? দুইটা, এখানে অক্সিজেন তিনটা। তাহলে সমতা করতে গেলে আমাকে এখানে 3 বসাতে হবে, তাহলে 3 গুণ 6টা। এখানে যেহেতু আমি 3 বসিয়েছি, তো এখানে আমি 2 বসালে অক্সিজেনের সমতা এসে গেল 3 গুণ 6টা অক্সিজেন। আচ্ছা, তাহলে পটাশিয়াম আমার 2টা হয়ে গেছে, তাই আমি এখানে 2 দিয়েছি। 2 দিলে দেখো এটা আলটিমেটলি সবগুলো সমতা এসে গেছে। আমি সমীকরণ লেখার নিয়মে বলেছিলাম যে বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যতগুলো পরমাণু থাকবে, উৎপন্ন পদার্থের মধ্যে অবশ্যই ততগুলো পরমাণু, যদিও নতুন পদার্থ তৈরি হবে কিন্তু পরমাণুর কোনো মানে একই থাকবে, সমতা থাকবে, একই সংখ্যক পরমাণু থাকবে। ঠিক আছে, এটা আমি বলেছিলাম তোমাদের। বলেছিলাম পরমাণু ধ্বংস হয় না বা নতুন করে সৃষ্টিও হয় না, তাই না, একই থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর বাড়িতে একটু পড়াশোনা করতেই হবে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।